র্যাম সিপিইউ রিভল করলাম, কিন্তু ফোন অন করতে যাচ্ছি কিন্তু কোনোভাবেই কিন্তু অন হচ্ছে না। তো আবার চার্জে দিয়ে দেখলাম চার্জেও কিন্তু কোনো ধরনের চার্জ নিচ্ছে না এবং কি এই মুহূর্তে কিন্তু ফোনটা ডেড অবস্থায় আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখুন, Aquos R6 এর একটা ফোন নিয়ে আসলাম। আর এই ফোনটা নিয়ে এসেছেন সুদূর জয়পুরহাট থেকে। উনারা ৩ জন মিলে এসেছেন। জয়পুরহাট বলতে গেলে বাংলাদেশের একটা বর্ডার সাইড। আর সেখান থেকে তারা অনেক দূর ৫-৬ ঘন্টা জার্নি করে টাঙ্গাইলে এসেছেন এবং কি এই ফোনটা রিপেয়ার করার জন্য এসেছেন। তো চলুন ফোনটা আমরা প্রথমেই খুলে নেব। ফোনটার যে অবস্থা রয়েছে সেটা স্টেপ বাই স্টেপ দেখাবো এবং সর্বশেষ অবস্থা পর্যন্ত আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। দেখুন, এটা হচ্ছে Aquos R6, একটা এমন একটা ব্র্যান্ড, এটা আমাদের বাংলাদেশে অফিসিয়ালি আসে না এবং কি ফোনটাই একটু অন্যরকম। কোনো কিছুই পাওয়া যায় না। সবচেয়ে বেশি সমস্যা হয় এই ফোনটার ডিসপ্লে। অনেকের ডিসপ্লে আসে যায় এরকম হয়। তো দেখুন, আমি চেষ্টা করছি আপনাদের দেখানোর। প্রথমে চার্জ দিয়ে দেখলাম। চার্জ দিয়ে মনে হচ্ছে ফোনটা রানিং আছে দেখুন। এখানে আমার যে আই চার্জার সেটা কর্নারে আপনারা খেয়াল করুন। দেখুন এখানে চার্জিংয়ের যে অ্যাম্পিয়ার সেটা নিচ্ছে কিন্তু। আর দেখুন এখানে ডিসপ্লেতে লেখাও আসছে, ডোকোমো লেখাটা আসছে। তো এটা হচ্ছে এমন একটা প্রবলেম, খেয়াল করুন লেখাটা চলে গেল এবং চার্জিংয়ের লোডিংটা কিন্তু ছেড়ে দিল। তার মানে হচ্ছে সেকেন্ড বুটে যাচ্ছে না এবং কি সেকেন্ড স্টেপে যদি না যায়, এই ফোনটা ফার্স্ট স্টেপে যতটুকু লেখা দেখাচ্ছে তাতে মনে হচ্ছে ডিসপ্লে ভালো থাকার সম্ভাবনা আছে। আরও কিছু হিস্টোরি আমি নিয়েছি, কারণ যার ফোন উনি আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেছেন। হোয়াটসঅ্যাপে ওনার ফোনের ডিটেলস আমি আগে জেনেছি, তারপরে মনে হচ্ছে হয়তো ঠিক হওয়ার সম্ভাবনা আছে। তখন আমি ওনাকে বলেছিলাম কুরিয়ার করতে, কিন্তু উনি কুরিয়ার না করে সরাসরি আসতে চাচ্ছিলেন। পরে আমি ওনাকে বলেছি যে ঠিক আছে আসুন। তো ওনারা ৩ জন এসেছেন এবং কি এই ফোনটার অনেক রিকোয়েস্ট ছিল যে ভিডিও করার জন্য। তো আমি চেষ্টা করছি আপনাদের সাথে ভিডিওটাও শেয়ার করতে। তো এই ফোনের যদি ডিসপ্লে ভালো থাকে, এটা হতে পারে প্রসেসর থেকে প্রবলেম, র্যাম প্রসেসর থেকে প্রবলেম হয়ে অনেক সময় এই ফোনগুলো একদম ডেড হয়ে যায়। তো এরকম সিচুয়েশনে অনেকগুলো ফোনই আমি রিপেয়ার করেছি। আপনারা এর আগে হয়তো ভিডিও দেখেছেন আমার। তো আমি চেষ্টা করব এই ফোনটিতেও সেম একই ওয়েতে, কারণ অন্য কোনো প্রবলেম নেই এই ফোনটাতে। একদম দেখুন ড্রাই হয়ে গেছে, প্রসেসরে কোনো কাজ করা হয়নি। বাট এই ফোনটির হিস্টোরি হচ্ছে এই ফোনটা কিন্তু উনি বগুড়াতে দেখিয়েছিলেন। বগুড়া কোনো একটি শপে দেখানোর পর তারা বলেছে এটা পাওয়ার আইসি সমস্যা এবং তারা কিছু একটা সার্ভিস করে দিয়েছে। অলরেডি ৳২,০০০ মতো কিন্তু অলরেডি তারা এখানে খরচ করেছে। বাট এই ফোনটি কিন্তু একই অবস্থা বা প্রবলেম কিন্তু সলভ হয়নি। পরবর্তীতে উনি সরাসরি আমার কাছে এসেছেন এই প্রবলেমটি সলভ করার জন্য। তো এটা একটু ডেড রিস্ক নিয়েই কাজ করতে হয়, কারণ বোর্ডটা হচ্ছে স্যান্ডউইচ বোর্ড, মানে বোর্ডের লেয়ার ডাবল। তো এই ধরনের লেয়ারের যে স্টেনসিল সেগুলো কিন্তু অ্যাভেলেবল আমাদের দেশে নাই, যেখানে ফোনের ডিসপ্লে, ব্যাটারি এগুলো কিচ্ছু পাওয়া যায় না। সে কারণে এটার অনেক কিছুই কিন্তু আমরাও পাই না। তো তারপরেও আমাদের যে কাজগুলো যতটা সেফলি করা সম্ভব সেটা কিন্তু করলে আশা করা যায় প্রবলেমটা সলভ হবে। তো এই ধরনের যে ফোনগুলো অনেকে কিনেন, আর এই মডেলের সাথে সিমিলার আরেকটা ফোন আছে, সেটা হচ্ছে Leica Leitz 1, Leitz Phone 1 সম্ভবত মডেলটা। আর ওই ফোনটাতেও কিন্তু সেম একই ধরনের প্রবলেম হয়, আর ওইটার ডিসপ্লে কিন্তু এটার মধ্যে লাগে। এরকম একটি ব্যাটারি ডিসপ্লে প্রায় সেম, ভিতরে খোলার পর কিন্তু সেম। বাট আউটলুক দেখতে হয়তো একটু ব্যতিক্রম হতে পারে, ক্যামেরার শেপটা বা বাম্পার শেপটা। তো যাই হোক, আমি এই ফোনটার যে প্রসেসর রিবোলিং করব, রিবোলিং করার জন্য আমি প্রথমে যেটা করছি গ্লু কাট করে নিচ্ছি। আর এটার কিন্তু গ্লু একদমই আলাদা। মানে হচ্ছে Xiaomi, Samsung-এর যে গ্লু, Samsung-এর অনেক সময় হোয়াইট গ্লু আমরা যেটা পেয়ে থাকি। বাট সেই হোয়াইট গ্লুর মতো কিন্তু এই গ্লুটা না। এটা হচ্ছে ব্যতিক্রম। বিশেষ করে Sony বা Sony Xperia-র যে ফোনগুলোর যে আঠা ব্যবহার করে থাকে, সেই ধরনের একটা গ্লু এখানে ব্যবহার করেছে। তো এটা একটু হালকা শক্ত এবং কি কাচের মতো খুব স্বচ্ছ থাকে। তো এটা আমি খুব ধীরে, ধীরে কিন্তু কেটে নিচ্ছি। আর এই মাদারবোর্ডটাও একটু ব্যতিক্রম, যেহেতু গ্রিন মাদারবোর্ড, গ্রিন কালারের মাদারবোর্ডগুলো কিন্তু আমাদের কাজ করতে গেলে খুব সাবধানে করতে হয়, কারণ এগুলো কিন্তু অনেক সময় ফুলে যায়। তো কিছু, কিছু ইনফরমেশন যেগুলো আসলে আমাদের মাথায় রাখতে হয় কাজ করার সময়। তো আমি চেষ্টা করছি অল্প সময়ের ভিতরে এই RAM প্রসেসরটি রিমুভ করে ফেলবো। আমি গ্লু কাট করে নিয়েছি, প্রিহিট হয়ে গেছে। আমি এবার র্যামটা রিমুভ করার চেষ্টা করব। আর এ ধরনের এক্সট্রিম লেভেলের যে কাজগুলো সেগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি। আপনারা কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখুন, আমি র্যামটা প্রথমে রিমুভ করছি এবং কি হিটটা কিন্তু অনেক 400 প্লাস, 439, মানে 439 ডিগ্রি হিট দেখতে পাচ্ছেন। বাট এখানে কিন্তু খুব সফটভাবে আমি হিটটা অ্যাপ্লাই করছি। এয়ারটা কিন্তু 60 রয়েছে, নজলটা একটু বিগ রয়েছে। তো
এমত এমতো অবস্থায় আমি র্যাম রিমুভ করে সাথে, সাথে আমি কিন্তু সিপিইউটা রিমুভ করে ফেলছি। সিপিইউ রিমুভ করার কারণ হচ্ছে যে র্যাম, সিপিইউ একসঙ্গে রিমুভ করলাম খুব শর্ট টাইমের ভিতরে যেন বারবার হিট না করতে হয়। লেয়ারগুলো যেন প্রবলেম না হয়ে যায়। লেয়ারে একবার প্রবলেম হয়ে গেলে এটা আসলে ফিক্স করার মতো ওয়ে থাকবে না। দেখুন সিপিইউর নিচে একটু একটা এরিয়াতে যে আঠাগুলো সেগুলো কালার পরিবর্তন হয়েছে। মনে হচ্ছে ব্রাউন কালার হয়ে যাচ্ছে। মানে হচ্ছে এখানে হিটটা একটু বেশি হতো। এই প্রসেসরের নিচে একটা নির্দিষ্ট এরিয়াতে হিট বেশি হয়ে কিন্তু অনেক সময় এই প্রবলেমগুলো হয়, ডেট হয়। যেমন প্রসেসরের ভিতরে ইনবিল্ট যে জিপিইউ মানে গ্রাফিক্সের যে সিস্টেমটা আছে, এই গ্রাফিক্সে অনেক সময় লোড পড়ে যায়। বিশেষ করে যে হাই রেজোলিউশনের যে ফোনগুলো অনেকে আছেন যারা হাই রিফ্রেশ রেট ইউজ করেন এবং কি গেমিং করেন, গ্রাফিক্সের উপরে চাপ যখন বেশি পড়ে তখন কিন্তু এই প্রসেসরগুলো বিভিন্ন ধরনের প্রবলেম দেখা দিতে পারে হিট হয়ে। তো হিট হয়ে যাওয়ার কারণে বলগুলো অনেক সময় ড্রাই হয়ে যায়, এটা একটা বিষয় আছে। দ্বিতীয় হচ্ছে প্রসেসর যখন একটা নির্দিষ্ট এরিয়াতে হিউজ পরিমাণে গরম হতে থাকে তখন কিন্তু অনেক সময় কিন্তু বলগুলো পরস্পর শর্ট হয়ে যায় বা ভিতর থেকে এক ধরনের প্রেশার তৈরি হয়ে বলগুলো কিন্তু বেরিয়ে আসে। এরকম কিছু হতে পারে। যাই হোক এই ধরনের প্রসেসরের যে কাজগুলো এবং একেকটা প্রসেসরের বা ব্র্যান্ডের ফোনে যে একেক ধরনের গ্লু ব্যবহার করে, এরও কিন্তু একটা সাইড এফেক্ট আছে। আবার গ্লু আসলে ভালোর জন্যই ব্যবহার করা হয়। উইদাউট গ্লুতে ফোনগুলো আরও বেশি প্রবলেম হতো, আরও কম লাস্টিং করতো আমার মনে হয়। কারণ কোম্পানি বা যারা এটা উম ইঞ্জিনিয়ার রয়েছেন, যারা এগুলো বিল্ড করেন এবং কি যারা এগুলো ডিজাইন করেন, তারা অনেক কিছু ভেবে চিন্তে কিন্তু কাজ করে। কারণ হচ্ছে মাদারবোর্ডগুলো এতটাই অ্যা পাতলা এবং কি অল্প জায়গার মধ্যে প্রসেসরটা বসানো লাগে এবং এগুলো ডাবল, ডাবল অ্যা লেয়ার করে খুব কম্প্যাক্ট অল্প জায়গার মধ্যে অনেক কিছু বসিয়ে মাদারবোর্ডগুলো ডিজাইন করেছে। যে কারণে হয় কি এই ফোনগুলোর যে হার্ডওয়্যারটা কিন্তু যখন ইউজ হতে থাকে তখন কিন্তু একটা তাপ উৎপন্ন হয় এবং সেটাকে রিডিউস করার জন্য যে পর্যাপ্ত থার্মাল সিস্টেম সেটা যদি না থাকে তাহলে কিন্তু এই হার্ডওয়্যারগুলো আস্তে, আস্তে দুর্বল হতে থাকবে। এটা হচ্ছে স্বাভাবিক বিষয়। তারপরেও এ ধরনের ফোনের যে প্রসেসর এবং স্টোরেজ, র্যাম এগুলো যদি ভালো থাকে, সেক্ষেত্রে লম্বা সময় কিন্তু এগুলো ইউজ করার মতো একটি ফোন। বাট এই ফোনটার ক্ষেত্রে আমি বলব যে আসলে খুব একটা ভালো সাপোর্ট এই ফোনে বাংলাদেশে পাওয়া যায় না। বিশেষ করে এই ফোনের যে ডিসপ্লে, প্রচুর পরিমাণে হোয়াটসঅ্যাপে আমাকে মেসেজ করেছেন অনেকেই এই ফোনটার ডিসপ্লের বিষয়ে এবং কি অনেকেই ভেবেছেন যে যেটার অ্যাকচুয়ালি ডিসপ্লে ইস্যু সেটাও মনে করছেন যে প্রসেসর রিভলভ করলে হয়তো ঠিক হয়ে যাবে। বাট একেবারেই এটা কিন্তু সম্ভব না। কারণ হচ্ছে এই ফোনগুলোর যেগুলো ডিসপ্লে প্রবলেম সেটা কিন্তু ডিসপ্লে চেঞ্জ ছাড়া কোনোভাবেই হবে না। যে কারণে অনেকে আমাকে মেসেজ করলে আমি সঙ্গে, সঙ্গে বলি যে আপনার ফোনের কন্ডিশনটা আ ভিডিও করে আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আমি দেখে বুঝতে পারবো হয়তো কিছুটা যে এটা ডিসপ্লে ইস্যু না হার্ডওয়্যার ইস্যু। তো যাই হোক আমি এবার রিভলভ করব। যেহেতু র্যাম এবং প্রসেসর দুটাই সুন্দর করে ক্লিন করে নিয়েছি আপনারা দেখেছেন। এবার আমি রিভলভ করব এবং এক চান্সে রিভলভটা করার চেষ্টা করব। কারণ অনেক বড় প্রসেসর যেগুলো এগুলো আসলে বারবার রিভলভ না করাই ভালো এবং কি এক চান্সে পিপিটি এপ্লাই করে যদি রিভলভ কমপ্লিট হয় সবচেয়ে ভালো হয়। তো দেখুন আমার সুন্দরভাবে প্রত্যেকটি বল হয়েছে এবং কি এবার আমি র্যামটা রিভলভ করব এবং প্রত্যেকটি কাজই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে হবে এবং সবগুলো যেন ঠিকঠাক মতো হয়ে যায়। কারণ দেখুন এই কাজগুলো কিন্তু অ্যাকচুয়ালি বিভিন্ন ফোন কোম্পানিগুলো তারা কিন্তু রোবটের মাধ্যমে করে বা অটোমেটিক মেশিনের মাধ্যমে করে। কারণ খুব নিখুঁতভাবে করতে হয় কাজগুলো। আর সেগুলো আমরা ম্যানুয়ালি করি। আমরাও যথেষ্ট সুন্দরভাবে করার চেষ্টা করি যেন প্রবলেম না হয়। তো এখানে প্রত্যেকটি বল মানে এটাই হচ্ছে যে কৌশল যে আপনাকে যে মেশিনের কাজটি নিজের মস্তিষ্ক দিয়ে সেটিকে সুন্দর করে করার চেষ্টা করতে হবে। দেখুন এগুলো হ্যান্ড স্কিলের ব্যাপার। এগুলো যারা এক্সপার্ট রয়েছেন সারা বাংলাদেশ না শুধু সারা ওয়ার্ল্ডে কিন্তু এই ধরনের কাজগুলো হচ্ছে। এভাবেই হচ্ছে। তো আমরা যার, যার জায়গা থেকে নিজের হ্যান্ড স্কিল যতটা যে ভালো করবে তার কাজের পারফরম্যান্স তত ভালো হবে। তো যাই হোক আমি খুব সুন্দর করে ক্লিন করে আমি কিন্তু আবার রিভলভ করলাম এবং প্রসেসরটা রিভলভ করে বসিয়ে দিচ্ছি। 888 এর প্রসেসর আর এই প্রসেসরটা হিট হয় সাধারণত আমরা জানি। তো এই প্রসেসরটা এবার সুন্দর করে বসিয়ে দিচ্ছি। সবচেয়ে বড় ব্যাপার হলো কি জানেন? এই ফোনটার যে কাজ, এই কাজটা আসলে খুব রিল্যাক্সেই করা দরকার। বাট উনারা এসেছেন, উনাদের আসতে, আসতেই কিন্তু বিকেল হয়েছে। তো এই ধরনের ফোনগুলোতে একটু সময় নিয়ে কাজ করতে হয়। কিন্তু একেবারেই সময় নিয়ে হাতে কারণ উনারা আবার চলে যাবেন।
সুদূর জয়পুরহাট থেকে এসেছেন, আবার জয়পুরহাটে চলে যাবেন এবং কি ৫ থেকে ৬ ঘন্টা জার্নি করে এসেছেন, আবার ৫-৬ ঘন্টা জার্নি করে যাবেন। ওনারা ৩ জন এসেছেন, ওনাদেরকে আমি ওয়েট করাচ্ছিলাম যে আমার হাতে কিছু কাজ ছিল। কারণ সবসময় তো কোনো না কোনো কাজ নিয়ে ব্যস্ত থাকি। আপনি কোথা থেকে আসলেই হুট করে কাজ করা শুরু করে দেবো এরকম কিন্তু একদমই সম্ভব হয় না। আর একটা বিষয় হচ্ছে উনি বারবারই আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে তারপরে এসেছেন। কারণ ওনার জন্য আমি সময় বের করে রেখেছি যে উনি আসলে সঙ্গে, সঙ্গে যেন কাজটা করতে পারি। তারপরেও কিছুটা সময় লেগেছে। অনেক চাপ নিয়ে তাড়াহুড়া করে আমি চেষ্টা করছি যে কাজটা তাড়াতাড়ি করে দিতে। তো দেখুন আমার প্রসেসর ইনস্টলের পর আমি র্যামটা ইনস্টল করে নিলাম এবং কি হালকা একটু মুভ করে দিলাম। আর এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে আইসিগুলো ঠিকমতো বসেছে কিনা আমাদের চেক করতে হয়। কারণ একটু এদিক সেদিক হয়ে গেলে কিন্তু ফোনটি আর অন হবে না। যা হোক আমার রিবোলিং তো শেষ হলো। এবার আমি একটু ঠান্ডা করে নেব। আর আমি বেশ ভালোভাবে প্রোটেক্ট করে নিয়েছিলাম যে ফাইবার ট্যাপগুলো আছে, এই ট্যাপ দিয়ে আটকে নিয়েছিলাম যেন পুরো মাদারবোর্ডটি হিট না হয়ে যায়, লেয়ারটা যেন তাড়াতাড়ি গরম না হয়ে যায়। এই সমস্ত বিষয় খেয়াল করে তারপরে কাজ করতে হয় এগুলো। তো তারপরেও খুবই রিস্কি একটা কাজ। কারণ মাদারবোর্ড এত মানে যে জায়গাটায় প্রসেসর তার এপাশ ওপাশ খুবই হালকা স্লিম একটি জায়গায় বসিয়েছে প্রসেসরটি। অপর পাশে যদিও এটার নেটওয়ার্ক সেকশন বা পাওয়ার সেকশন হয়তোবা আছে। দেখুন এই ফোনটি কিন্তু বগুড়াতে দেখেছিল ওনারা বলছে পাওয়ার আইসি খারাপ। বাট এই মাদারবোর্ডে কিন্তু অন্য কোনো কাজই করেনি। জাস্ট ব্যাটারিতে হয়তোবা খুলে যেটা রিপেয়ার করে থাকে সাধারণত, সেই ধরনের একটা রিপেয়ার করেছে। অ্যা এই কাজটি আসলে ছাড়া আর এই ফোনটাতে মনে হয় তেমন কিছু করা হয়নি। তো আমি একেবারে ফ্রেশ একটি কন্ডিশনের ফোনই রিভলভ করলাম এবং রিভলভ করে অন করার চেষ্টা করছি। তো দেখুন ফোনটি অন হচ্ছে না। আমি একটু চার্জে দিয়ে দেখার চেষ্টা করছি চার্জিংয়ের লোডিং নেয় কিনা। দেখুন এখানে চার্জিংয়ের লোডিং নিচ্ছে না, চার্জও নিচ্ছে না এবং লোডিং খুবই কম, যেটা 0.1। আমি একটু পিসি কানেক্ট করে নিলাম এবং দেখুন পিসি কানেক্ট করার পর এখানে কোয়ালকম পোর্ট করছে। তো এই সিম্পটম যদি হয়, বিশেষ করে ডাবল লেয়ারের বা ডাবল ডেকার যে সিপিইউ কাজ আমরা করি, সেটা করলে যদি এরকম হয় যে কোয়ালকম পোর্ট করছে, ফোনটা অন হচ্ছে না এবং বুটটা একটু নরমাল বুটের মতোই করছে, মানে ২০০ র উপরে যাচ্ছে। এরকম হলে কোনো চিন্তা না করে র্যামটা রিমুভ করে আবার রিবল করতে হবে। কারণ র্যামটা বল ফল্ট হওয়ার সম্ভাবনা থাকে। অনেক সময় ১টা ২টা বল ডিসকানেক্ট হয়ে গেলে বা কানেকশন ঠিকমতো না পেয়ে থাকলে সেক্ষেত্রে এই ধরনের প্রবলেম হয়। অনেক সময় আমরা কিন্তু সোল্ডারিং করেও ঠিক করতে পারি। তো আমি একেবারেই ঝুঁকি নেইনি, যেহেতু ডাবল লেয়ারের মাদারবোর্ড। আমি টোটালি র্যামটা আগে রিমুভ করেছি এবং দেখলাম আমার এখানে ২টি বল কিন্তু ঠিকমতো কানেকশন পায়নি। যে কারণে আমি র্যামটা রিমুভ করে আবার কিন্তু রিভলভ করলাম। ফ্রেশ করে আবার রিভলভ করে আবার বসিয়ে দিচ্ছি। এবার দেখা যাক কি হয়। কারণ এই যে লেয়ারের মাদারবোর্ডগুলো, এগুলোতে যদি কোনোভাবে অন্য প্রবলেম হয় তাহলে কিন্তু সমস্যা। আরেকটা বিষয় এখানে এই কোয়ালকম পোর্ট করতে পারে স্টোরেজ আইসি, কিন্তু প্রবলেম হলেও স্টোরেজ আইসির পার্টিশন প্রবলেম অথবা স্টোরেজ আইসি খারাপ হয়ে যাওয়া বা হিট লেগে ড্রাই সোল্ড হয়ে যাওয়া, এগুলো হলেও কিন্তু কোয়ালকম পোর্ট করবে। এই বিষয়টি মাথায় রাখতে হবে। যেহেতু আমি র্যাম প্রসেসরে কাজ করেছি, সো আমি অন্যদিকে আগেই যাব না। আমি র্যামটা আগে ক্লিন করে আবার নতুন করে রিভলভ করে লাগিয়ে দিলাম এবং কি আবার ঠান্ডা করে এবার দেখব অন হয় কিনা। কারণ এই ফোনটা কিন্তু অন হতো, মানে লোগো আসতো এবং কি চার্জিংয়ের লোডিং নিত। আর অনেক দূর থেকে ওনারা এসেছেন। আমিও একটু তাড়াহুড়া করছি যে কাজটা কিভাবে তাড়াতাড়ি করে দেওয়া যায়। তো দেখুন ভাগ্য ভালো থাকলে হয়ে যাবে ইনশাল্লাহ। আর যদি এবার অন হয়ে যায় তাহলে কিন্তু লাইক করবেন অবশ্যই। কারণ লাইক সবসময় চেয়ে চেয়ে নিতে হয়। এটা বুঝি না আপনারা ভিডিও ভালো লাগে কিনা। লাগলে তো অবশ্যই লাইক দিবেন, তাই না? তো দেখুন আলহামদুলিল্লাহ আমার এই যে ডোকোমো লেখা যেটা আসতো এটাও আসছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হলো সেকেন্ড স্টেপ, যেটা চার্জিংয়ের পার্সেন্টেজ শো করেছে, তার মানে ফোনটা আশা করা যায় অন হবে সম্পূর্ণ। তো এই ফোনটার যে প্রবলেমটা ছিল মূলত প্রসেসর থেকেই প্রবলেম ছিল এবং কি ১ম এ এই লেখাটা আসার পর সেকেন্ড লোগোতে আসতো না, ডার্ক হয়ে যেত। একদম কালো, মানে কোনো কিছু দেখা যেত না এবং ফোনটা মনে হতো যে হয়তো ব্যাকগ্রাউন্ডে অন আছে, বাট ফোনটা কিন্তু অন থাকতো না। তো এই হচ্ছে বিষয় এবং যদি ফোনটা সম্পূর্ণ অন থাকতো বা ডিসপ্লে একদম কালো হয়ে যেত, সেক্ষেত্রে হয়তো ধারণা করতাম ডিসপ্লে খারাপ। বাট ফোনটা কিন্তু আরেকটা প্রবলেম দেখা দিত, ডিসপ্লে ভাঙা, 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 ভাঙা লেখা আসতো। যেটা হচ্ছে প্রসেসরের জিপিইউর প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে বা রিভলভ প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে। এটা আমরা আইডিয়া করে নেই। তো দেখুন সম্পূর্ণ ফোনটা অন হয়েছে। আমি একটু ব্রাইটনেসটা বাড়িয়ে নিই। এই যে দেখুন।
এবং প্যাটার্ন লক দেওয়া আছে, আমি লকটা জেনে নেব। আর দেখুন এই যে সম্পূর্ণ অন হয়েছে এবং ফোনটার যে 128 জিবি স্টোরেজ সম্ভবত। তো যাই হোক, খুব ভালো পারফর্ম করে ফোনটা, যিনি ইউজ করেন উনি জানালেন। আরেকটা বিষয়, এটার ক্যামেরার পিছনের যে বাম্পারটা মানে গ্লাসটা সেটাও ভাঙা। তারপরেও আমি ক্যামেরাটা চেক করে দেবো একটু। ক্যামেরা ঠিক আছে কিনা সব কিছু লাগিয়ে আরেকবার দেখাচ্ছি। দেখুন অলরেডি সব লাগিয়ে নিয়েছি। এবার আমি ক্যামেরাটা অন করব। এই যে দেখুন ক্যামেরা। এটা অনেক জুম আছে এই ক্যামেরাটায়। আর সব কিছু ঠিক আছে, ওয়াইফাই, ব্লুটুথ এভরিথিং ওকে।